So hi everybody. So here I am Manik Monjol and from our channel Literature Study at Home I welcome you from the core of my heart. So আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি আজকে হেনরি লুইস ভিভিয়ান জিরোজিওর একটি কবিতা টু মাই নেটিভ ল্যান্ড এই কবিতাটি আপনাদের সামনে আজকে লাইন বাই লাইন আলোচনা করব। সো কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা জানেন যে ডিরোজিও অত্যন্ত একজন যুবক কবি ছিলেন এবং তার লেখার মধ্যে দেশাত্মবোধ এই বিশেষ অনুভূতিটা আমরা পেয়ে থাকি। তো হেনরি লুইস ভিভিয়ান জিরোজিও তার জন্ম হয়েছিল আজ থেকে বহু বছর আগে, প্রায় 200 বছর আগে 1809 খ্রিস্টাব্দে, এবং তিনি মাত্র 1831 সালে 22 বছর বয়সে মারা গিয়েছিলেন। এবং তিনি ছিলেন ইউরোশিয়ান, অর্থাৎ ইউরোপ এবং এশিয়ান একটা মিশ্রিত তার ডিসেন্ট ছিল। তিনি একজন কবি, শিক্ষক, বুদ্ধিজীবী বলা যেতে পারে। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং স্কটিশ চার্চ স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। খুব অল্প বয়সেই তিনি লেখালেখির প্রতি আগ্রহী হয়েছিলেন এবং ইংরেজি কবিতায় তার অসাধারণ দক্ষতা ছিল এবং তার প্রতিভা, তার চিন্তার প্রতিফলন ও সাহিত্যিক হিসাবে তার অবদান কিন্তু আমাদের কাছে কিন্তু গভীরভাবে রয়ে গেছে। সো ডিরোজিও একাধারে ছিলেন একজন যুক্তিবাদী, মুক্ত চিন্তার এক প্রবক্তা এবং বিশেষ করে রেনেসাঁ বা নবজাগরণের প্রতিনিধি। খুব অল্প বয়সেই তিনি পাশ্চাত্য দর্শন, ফরাসি বিপ্লব এবং মানব অধিকার আন্দোলন এইসব কিছুর দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন। বিশেষ করে তিনি ছাত্রদের মধ্যে স্বাধীন চেতা মানসিকতা গড়ে তোলার চেষ্টা বহুবার ধরে করেছেন এবং শিক্ষা ও বিশেষ করে যুক্তির মাধ্যমে সমাজকে পরিবর্তনের যে একটা বিশেষ ধারা তিনি তার স্বপ্ন দেখেছিলেন তার কিন্তু বাস্তবিক রূপ হয়তো আজ আমরা প্রতিফলিত হতে দেখেছি। ডিরোজিওর কবিতার মধ্যে আমরা যদি দেখি, তিনি কিন্তু দেশাত্মবোধটাকে বেশি জাগিয়েছেন। দেশপ্রেম ও জাতীয়তাবাদ গভীরভাবে কিন্তু তার কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তার লেখা সরাসরি কিন্তু প্রতিবাদের রূপ কিন্তু কখনোই নেয়নি, বরং ভারতবর্ষের এই গৌরবময় একটা অতীত রয়েছে এবং তার যে বর্তমান অবস্থা একটা দুর্দশার মধ্যে চলছে, যেখানে দেশপ্রেম জাগ্রত করাটা খুব জরুরি, না হলে এই দেশের বহু অনেক স্মৃতি গৌরব কিন্তু হারিয়ে যাবে। আর তার এই টু মাই নেটিভ ল্যান্ড এই কবিতায় তার এই মনোভাবটা স্পষ্ট। তিনি অতীতের গৌরব ফিরিয়ে আনার জন্য আকুলভাবে তিনি ডেসপারেটলি তাকিয়ে আছেন তার রিডারদের প্রতি। তার প্রতিষ্ঠিত ইয়ং বেঙ্গল আন্দোলন তৎকালীন সমাজে যুক্তি চিন্তার এক মুক্ত একটা জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়েছিল। ডিরোজিওর সাহিত্য ও শিক্ষা প্রচেষ্টা বিশেষ করে ভারতীয় নবজাগরণে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আর তাই হয়তো পরবর্তী সময় 19 শতকের জাতীয়তাবাদী আন্দোলনের এক বিশেষ বড় রূপরেখা বা ভিত্তি করে তুলেছিল। তো আমাদের এই ইন্ডিয়া, বিশেষ করে ইন্ডিয়া বলছি, টু মাই নেটিভ ল্যান্ড যেটাকে বলছি, এই কবিতাটি ভারতীয় জাতীয়তাবাদের প্রথম দিককার প্রকাশিত হয়ে যাওয়া কবিতাগুলির মধ্যে একটি, যা বিশেষ করে উপনিবেশবাদের বিরুদ্ধে একটা ক্ষোভ ও দেশের প্রতি ভালোবাসার এক অনবদ্য একটা সংমিশ্রণ। সো এক্ষেত্রে ডিরোজিওর যদি আমরা ভাষা, তার অলংকার এবং তার আগে যে আবেগটা তিনি এখানে ভরিয়ে দিয়েছেন তা কিন্তু এই কবিতাটিকে চিরস্মরণীয় করে তুলেছে। আমরা তা ধাপে ধাপে দেখব। ডিরোজিওর এই কবিতা কিন্তু ব্রিটিশ শাসনের পরাধীনতার বিরুদ্ধে একটা ব্যথিত কণ্ঠস্বর বলতে পারি, ঠিক যেমন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ বা বাংলার মাটি বাংলার জল কবিতা আমরা দেখেছি, ঠিক একই রকম আমরা কিন্তু চিত্র এখানে পাওয়ার চেষ্টা করি, পেতে দেখেছি। এছাড়া আমরা দেখেছি কাজী নজরুল ইসলামের মতো কবি, তিনি বিদ্রোহী কবিতায় যেমন প্রতিবাদের সুর ধরেছেন, ঠিক তেমনি ডিরোজিও এই কবিতায় তেমনি গভীর শোক বা ব্যথার সুর তুলবেন। এছাড়া অন্যতম ইংরেজি সাহিত্যের কবি উইলিয়াম ব্লেক তার লন্ডন কবিতার মতো কবিতায় আমরা দেখেছি কিভাবে তিনি
এই জাতীয় দুর্দশার বিরুদ্ধে আবেগময় প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। আমাদের এই ডিরোজিও তার কবিতায় এই আবেগময় প্রতিক্রিয়া প্রকাশ করবেন। তো আমরা এবারে খুব সহজবদ্ধভাবে চেষ্টা করব লাইন বাই লাইন আলোচনা করতে। প্রথম লাইন, মাই কান্ট্রি ইন দাই ডেজ অফ গ্লোরি পাস্ট। কি বলল? আমার দেশ, আমার অতীত গৌরবময় দিনে। অর্থাৎ এখানে কবি অতীতকে স্মরণ করছেন এবং তার দেশের গৌরবময় সময়কে উল্লেখ করছেন। এখানে গ্লোরি পাস্ট বলতে সেই সময়কেই তিনি বোঝাতে চাইছেন যখন দেশ তার সম্মানের উচ্চ শিখরে ছিল। এখানে যদি একটু ভালো করে দেখি, কবি কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছেন মাই কান্ট্রিতে। কবি তার দেশকে সরাসরি সম্বোধন করছেন। আর আমরা জানি সরাসরি সম্বোধন করা একটা কবিতায় যখন করে কোনো কবি, এটা রেটোরিক্যাল ওয়েতে এটাকে অ্যাপোস্ট্রফি বলে। এছাড়া এই প্রথম লাইনে আমরা দেখেছি কবিকে ইমেজারি ব্যবহার করতে। গ্লোরি পাস্ট, এই যে শব্দ যুগলটাকে যদি দেখেন, এখানে কিন্তু অতীতের উজ্জ্বল এক দৃশ্যের তিনি প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরছে। দ্বিতীয় লাইন, আ বিউটিয়াস হ্যালো সার্কেলড রাউন্ড দাই ব্রো। অর্থাৎ একটি সৌন্দর্য মান্ডিত জ্যোতি বলয় তোমার কপালটাকে পরিবেষ্টন করেছিল। তো এখানে হ্যালো, এইচ এ এলো, এই শব্দটি এখানে দেশকে দেবতা তুল্য মহিমান্বিত এক সত্তা হিসাবে উপস্থাপিত করছে। অতীতে এই দেশ কতটা গৌরবমান্বিত ছিল তার ইঙ্গিত পাওয়া যায় এই লাইনটির মাধ্যমে। এখানেও এই লাইনটিতেও কবি রেটোরিক্যাল হিসাবে মিটাফোর ইউজ করেছেন। এখানে তিনি দেশকে এমন এক ব্যক্তিত্ব হিসাবে চিত্রিত করতে চেয়েছেন যার কপালে দেব সম জ্যোতি ছিল। এছাড়া এই লাইনটিতে যদি হ্যালোটাকে ভালো করে দেখেন, এটা একটা সিম্বলিজম, কারণ এই হ্যালোটির মাধ্যমে দেশের গৌরবকে বোঝানো হচ্ছে। তৃতীয় লাইন আসবো, and worshipped as a deity thou wast, এবং তুমি ছিলে দেবতার মতো পূজিত। অর্থাৎ এখানে কবি দেশকে একসময় দেবতার মতো সম্মানিত করা হতো তাই বলছেন। অর্থাৎ আমাদের দেশের প্রতি শ্রদ্ধা ও ভক্তির কোথাও কোনো অংশে অভাব ছিল না। যদি আমরা এই লাইনটিকেও ভালো করে পর্যবেক্ষণ করে দেখি, এখানে কবি কিন্তু সিমিলি ব্যবহার করেছেন, কারণ তিনি দেশকে ডেইটি বা দেবতার সঙ্গে তুলনা করেছেন। পরবর্তী চতুর্থ লাইন, হোয়ার ইজ দাই গ্লোরি, হোয়ার দ্য রেফারেন্স নাও। এবারে কবি সজোরে প্রশ্ন করছেন, তোমার গৌরব কোথায় এখন, বা শ্রদ্ধাটা কোথায়? এখানে কবি অতীত ও বর্তমানের মধ্যে তীব্র বৈপরীত্য সৃষ্টি করেছেন। অতীতের মহিমার বিপরীতে বর্তমানে দুর্দশা এখন ভারতবর্ষকে গ্রাস করেছে। ওয়ান্স এগেন এখানেও কবি আমরা দেখতে পাচ্ছি রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ ইউজ করেছে, আর তা হচ্ছে ইন্টারোগেশন, আর তা হচ্ছে দুটি প্রশ্নের মাধ্যমে দেশবাসীর তিনি প্রতি একটা প্রশ্ন, তাদের আত্মবিশ্বাসকে এখানে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। ইন্টারোগেশন এখানে ফিগার অফ স্পিচ। নাও পঞ্চম লাইন, দাই ইগল পিনিয়ন ইজ চেইনড ডাউন অ্যাট লাস্ট, মানে তোমার ওই ইগলের ডানা অবশেষে আজকে শৃঙ্খলিত। তো এখানে ইগল পিনিয়ন তিনি বলতে দেশের স্বাধীনতার প্রতীককে বুঝিয়েছেন, যা এখন স্বাধীন নয়, পরাধীনতার শৃঙ্খলে এখন আবদ্ধ। তো এই লাইনটা ভালো করে দেখি, এখানে ইগলকে তিনি অর্থাৎ এটা একটা মেটাফোর ব্যবহার করেছেন। এখানে দেশকে ইগল হিসাবে উপস্থাপিত করা হয়েছে, আর যেই দেশটি অর্থাৎ ইগলের মতো শক্তিশালী, স্বাধীন ও গর্বিত। এছাড়া এখানে কিন্তু সিম্বলিজমও রয়েছে। ইগলের এই শৃঙ্খলিত হওয়া অর্থাৎ ইমপ্রিজন হওয়া উপনিবেশবাদী শাসনের কারণে ব্রিটিশদের হাতে ভারতের স্বাধীনতাটাকে হারানোর প্রতীক। পরবর্তী লাইন, ষষ্ঠ লাইন, and groveling in the lowly dust art thou, এবং তুমি এখন
নিচু ধুলিতে গড়াগড়ি খাচ্ছ। এখানে দেশের অবনমিত ও অপমানজনক অবস্থার চিত্র কিন্তু এঁকেছেন কবি এই পার্টিকুলার লাইনটাতে। ওয়ান সেকেন্ড, এই লাইনটাকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে গ্রোভেলিং ইন দ্য লোলি ডাস্ট, এর মানে কি? এখানে তিনি বলছেন যে দৃশ্যকল্প যে পার্টিকুলারটা তিনি সৃষ্টি করে, যা পরাধীনতার একটা করুণ দশাকেই ইঙ্গিত করছে। তাহলে এই ইমেজারিটা সম্পূর্ণভাবে কিন্তু যথার্থ দেশকে এই পরাধীনতার মোড়ে দেখতে পাওয়াটাকে। তারপরে দাই মিনস্ট্রেল হ্যাথ নো রেথ টু ওয়েট ফর দি, অর্থাৎ তোমার গায়ক তোমার জন্য আর কোনো পুষ্পমালা গাঁথতে পারে না। অর্থাৎ দেশের গৌরব হারিয়ে যাওয়ায় দেশের গুণগান করার মতো কিছু নেই বলে কবিরা আজকে হতাশ প্রকাশ করছে। সো এখানে ওয়ান সেকেন্ড আমরা বলতে পারি কবি এখানে রেটোরিক্যাল ডিভাইস হিসাবে মেটাফোর ইউজ করেছে। এখানে মিনস্ট্রেল বলতে এখানে কবিকেই বোঝানো হয়েছে, এবং এখানে রেথ, WREATH, রেথ মানে এখানে প্রশংসার মালা বোঝানো হয়েছে। তারপর সেভ দ্য স্যাড স্টোরি অফ দাই মিজারি, শুধুমাত্র তোমার দুর্দশার দুঃখজনক কাহিনী ছাড়া। সো দেশের বর্তমান অবস্থা এতটাই শোচনীয় যে তা কেবলই দুঃখের গল্প হয়ে দাঁড়িয়ে আছে। সো এই পার্টিকুলার অংশে আমরা যে ফিগার অফ স্পিচ পাচ্ছি তাকে আমরা কন্ট্রাস্ট বলি। এখানে অতীতের গৌরবের বিপরীতে বর্তমানের দুর্দশাকে দেখানো হয়েছে। পরবর্তী লাইন, ওয়েল let me dive into the depths of time. Very, very important line. কবি এখানে হোপফুল ওই বলছে, তাহলে আসো আমি সময়ের অতলে ডুব দেব চাই। অর্থাৎ কবি এখানে চাইছেন যে এখনো দেরি হয়নি, এখনো সময় আছে। তাই এই লাইনটা যদি ভালো করে পর্যবেক্ষণ করে দেখি, এখানেও কবি কিন্তু মেটাফোর ব্যবহার করেছেন। ডাইভ ইনটু দ্য ডেপথস অফ টাইম মানে কি? অতীতকে অন্বেষণ করতে হবে তার ইঙ্গিত দিয়েছেন। পরবর্তী লাইন, অ্যান্ড ব্রিং ফ্রম আউট দ্য এজেস দ্যাট হ্যাভ রোল্ড, এবং অতীত যুগ থেকে চলো আবার ফিরিয়ে নিয়ে আসে। তো কবি অতীতের মহিমার ওই নিদর্শনটাকে আবার খুঁজে বার করতে চাইছেন। কি অসাধারণ, তাই না? A few small fragments of this wrecks sublime, ওই কিছু কিছু ছোট ছোট টুকরো ওই মহিমান্বিত ওই ধ্বংসাবশেষের চলো নিদর্শন খুঁজে বার করি। তো এখানে অতীতের মহিমার ওই অবশিষ্ট অংশটুকুকেই কবি টুকরো টুকরো আকারে এখানে বর্ণনা করেছেন। ওয়ান সেকেন্ড, কবি এখানে এক বিশেষ ফিগার অফ স্পিচ ইউজ করেছে যাকে আমরা বলি অক্সিমোরন। ওকে, সো এখানে রেক্স সাবলাইম, এখানে এটা বলতে তিনি ধ্বংস হওয়া সত্ত্বেও, ওটা ডিস্ট্রয় হয়ে গিয়ে থাকা সত্ত্বেও মহিমান্বিত এখনো রয়েছে। তার মানে কি? ওটার এত বেটার কোয়ালিটি ওটা। তারপরে হুইচ হিউম্যান আই মে নেভার মোর বিহোল্ড, যা মানব চক্ষু আর কখনোই দেখতে পাবে না। আসলে এই লাইনটি অতীতের গৌরবময় সময়, যে সময়টা হারিয়ে গেছে, তার স্থায়ী যে বিশেষ অস্তিত্বটা আজ আর নেই, সেই প্রতীকটাকে এখানে দেখানোর চেষ্টা করছে। তারপর তিনি বলছেন, অ্যান্ড লেট দ্য গার্ডেন অফ মাই লেবার বি, তাই বলছেন এবং আমার এই পরিশ্রমের পুরস্কার হোক। কবি চান যে তার এই অন্বেষণ, তার এই ডেসপারেট ডিজায়ার এর মাধ্যমে তার দেশ অন্তত একটি শুভ কামনা পাক, বেটার কিছু পাক। ওয়ান সেকেন্ড, এখানে কবি সিম্বলিজম ব্যবহার করেছেন গার্ডেন, GUERDON এর মাধ্যমে। এখানে তিনি এই সিম্বলের মাধ্যমে কবির কাজের ফল
এই যে কেউ যদি চেষ্টা করে সেই ফল হিসাবে কি পাচ্ছেন তাই বলছেন। মাই ফলেন কান্ট্রি, ওয়ান কাইন্ড উইশ ফর দি। আমার এই পতন হয়ে যাওয়া দেশ, তোমার জন্য আমি প্রতিটি শুভ কামনা করি। তো এই একদম আলটিমেট লাইনটিতে কবিতা দেশের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছেন। তাহলে কি পেলাম এই গোটা যদি কবিতাটিকে আমরা ডিকোড করলাম? সেখানে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর এই টু মাই নেটিভ ল্যান্ড, এটি একটি অত্যন্ত গভীর দেশাত্মমূলক, একটা আবেগমান্বিত, অতীতের গৌরব হারানোর বেদনার একটা কবিতা। কবিতার মাতৃভূমির এক সময়ের মহিমা, তার সম্মান এবং তার শক্তির কথা স্মরণ করছেন এবং সাথে সাথে বর্তমান পরিস্থিতির সঙ্গে তার তীব্র পার্থক্যটাকে তুলে ধরছেন। তিনি দেখাচ্ছেন বারবার কিভাবে দেশ এক সময় দেবতার মতো পুজো হচ্ছিল, অথচ এখন পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে ধুলায় লুটিয়ে গেছে। অর্থাৎ এই বিশেষভাবে যদি ভালো করে পর্যবেক্ষণ করতে দেখে কি বললেন, অ্যাকচুয়ালি একটি জাতির গৌরব হারানো মানে তার পুনরুজ্জীবন যে হবে না তা নয়, অবশ্যই তার পুনরুজ্জীবন সম্ভব। তা ভবিষ্যতের অনুপ্রেরণা হবে না তা তো নয়, অবশ্যই অনুপ্রেরণা হতে পারে। তাই কবিতাটি উপনিবেশিক শাসনের নিপীড়ন ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটিয়েছে এবং দেশকে আবার তার হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য বারংবার কিন্তু এই কবিতার মধ্যে ডিরোজিও একটা আহ্বান তৈরি করেছে। আশা করি কবিতাটি বোঝা গেছে। যদি বুঝতে পেরেছো অবশ্যই জানিও, আর না বুঝতে পারলেও অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।